এটাকে বলে ফটোশপের হোম স্ক্রিন। আমি ওপেন করার পরে দেখো এখানে অনেক কিছু আসছে, এখানে একটা বার আসছে, আলোচনা করবো এটা নিয়ে। এখানে একটা বার আসছে, এখানে কিছু জিনিস আসছে, এখানে একটা ইন্টারফেস দেখা যাইতেছে। তো এটা কি? এটা হচ্ছে এইখানটাতে হচ্ছে একবারে রিসেন্টলি কাজ করা কোনো একটা জিনিস এইখানটাতে শো করবে। হ্যাঁ, একবারে রিসেন্টলি কাজ করা কিছু জিনিস এখানটাতে শো করবে। যদি দেখায়, সাপোজ আবার ওপেন দিলাম, এই যে দেখো প্রজেক্টটা ধরো একবার নতুন খুলছি, বাট লাস্ট যে প্রজেক্টগুলো আছে ওগুলো এখানে শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে ফটোশপের একবারে হোম স্ক্রিন। এইখান থেকে তুমি হোম বলে না যে ফোনেও তো হোম বাটন থাকে, হোম স্ক্রিনে যায় যে সামনে যে ওয়ালপেপারটা থাকে মেইন, ওইটাই তো হোম স্ক্রিন। তো এটার মধ্যে ইন্টারফেসটা হচ্ছে হোম স্ক্রিন। এখানটাতে অনেক কিছু আছে, যারা পেজ চালাও তাদের এখানে অ্যাকাউন্টের অপশন থাকে, অ্যাকাউন্ট দিয়ে ইউজ করা যায়। আর এখানে কিছু জিনিস আছে, বেশি ডিটেলে যাব না, অনেকে মাথার উপর দিয়ে যাবে, তো সহজেই ইয়াতে চলে যায়, একটা ডকুমেন্টে চলে যায়। এখন ডকুমেন্টে কিভাবে যাব? এখানে দুই তিনটা জিনিস আছে খুব বুঝার বিষয়। একটা হচ্ছে ওপেন করা, এটা হচ্ছে ক্রিয়েট করা, আর একটা হচ্ছে সেভ করা। এখন এই ওপেন ক্রিয়েট এই দুইটা জিনিস সহজ, সেভ করাটা একটু কঠিন। সেভ করাটা একটু কঠিন কেন? সেভ সেভ করাটাতে মানে এমন কিছু অপশন আছে যেগুলো দেখলে মনে করো যে একটু ভেবাচাকা খাওয়া যেতে হয়। সেভ এ কপি আছে, সেভ এজ আছে, শুধু সেভ আছে। এখন কোনটা দিব আমি, ওইটাই তো কনফিউশন, যে কোনটা দিব আমি। তো ওইটাও আমি ক্লিয়ার করে দিব যে সেভের মধ্যে তফাৎ কি আর সেভ এজের মধ্যে তফাৎ কি, বা সেভ এ কপির মধ্যে তফাৎ কি। আমি যদি এখান থেকে ধরো ওপেন করি, ওপেন করা যায় দুইটা সিস্টেমে। এই যে ওপেন, ওপেন লেখা আছে, এখানে যদি যাও, এখানে যদি ওপেনে যাও তাহলে এই যে ওপেন থেকে আমি একটা ল্যান্ডস্কেপ ওপেন করে নিছি, ঠিক না? তো এটার জন্য শর্টকাট আর একটা টেকনিক যেটা আমি ইউজ করি, এটা হচ্ছে এই যে পাইছি ছবি টান নিয়ে ছেড়ে দিছি, ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে একবারে শর্টকাট একটা আর কি টেকনিক, যে এখান থেকে টান দিয়ে নিয়ে দিছি, ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে ওপেনের টেকনিক। দ্বিতীয়ত হচ্ছে নিউ ফাইল জিনিসটা কি? আমি তো ওপেন করতে পারতেছি, তাহলে নিউ ফাইল আবার জিনিসটা কি? নতুন ফাইল কিসের? এটা হচ্ছে নতুন ফাইলটা হচ্ছে তুমি একটা ওয়ার্ক স্পেস, একটা জায়গা পাবা। হ্যাঁ, ধরো আমি সাপোজ আমি এটা আরো ডিটেলে বুঝাইতেছি। এই জিনিসটাতে নিছি, এই জিনিসটা কি? এত এত জিনিস, এ পাশে টুলস আছে, এই পাশে কিছু জিনিস, এই পাশে এইটা হচ্ছে এখানে তিনটা মেজর জিনিস আছে, একবারে তিনটা মেজর জিনিস আছে। যদি আমি তোমার বলি যে একজন আর্টিস্ট কি নিয়ে কাজ করে, যে চিত্রাঙ্কন করে, ওর কাছে কি কি জিনিস থাকে, এলিমেন্ট থাকে। এক, ব্রাশ থাকে, ইরেজার ব্রাশ, ওগুলা থাকে, ব্রাশ টাশ দিয়ে কাজ করে। দুই, কালার থাকে, কালার অথবা কালার প্যালেট, দুইটা জিনিস থাকে। তিন নাম্বারে থাকে হচ্ছে ক্যানভাস, যেখানে ও কাজ করে, আঁকাঝাঁকি করে, ওইটা হচ্ছে তিন নাম্বার জিনিস। এইখানেও সেম, ওইটার সাথে রিলেট করো যে তুমি যেহেতু আর্টিস্ট, ওইটা হচ্ছে হাতে ম্যানুয়ালি করে, আর এখানে তুমি সফটওয়্যারে করবা, সেম জিনিস। এখানে টুলস আছে, এই যে টুলস, টুলস মানে ব্রাশ টাশ ধরতে পারো, এখানে ব্রাশ টাশ সব কিছু আছে, ব্রাশ ধরতে পারো। দ্বিতীয়ত হচ্ছে কালার প্যালেটের কথা বলছি, যে কালার প্যালেট, কালার টালার সব এখানে আছে, এই যে প্যানেলটাই আছে আলাদা, কালার টালার চুজ হবে। তারপরে কি ক্যানভাস বলছি, এই যে ক্যানভাস, এই ওয়ার্ক স্পেসটাই হচ্ছে তোমার ক্যানভাস, এইখানটাতে হচ্ছে তুমি কাজ করবা। তো এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে মেজর জিনিস আর কি। এই তিনটা মেজর জিনিস ফটোশপের, প্লাস এটা রিয়েল লাইফের সাথে তোমরা রিলেট করতে পারো। যে রিয়েল লাইফে থাকে ব্রাশ, কালার প্যালেট, আর হচ্ছে কি বলে যে ক্যানভাস। এইখানটাতেও সেম, টুলস, টুলস, প্যানেল, আর হচ্ছে ওয়ার্ক স্পেস। এটাকেও ফটোশপে ক্যানভাস বলা হয়। এটা একটা জিনিস। তো এটা গেল। এখন আসি হচ্ছে ওয়ার্ক স্পেসটা কীভাবে সেট আপ করবা, ওয়ার্ক স্পেস সেট আপের জিনিসটা। কারণ আমি যে সময় শিখি প্রথম, তখন কিছু জিনিস নিয়ে প্যারা খাইছি। এই যে ওয়ার্ক স্পেস এলোমেলো হয়ে যায়, একটু ক্লাউজি যখন হয়ে যাবে, তখন অনেক জিনিস এখান থেকে চলেও গেছে, কাইটাও গেছে একবারে। এখন আমি ওই জিনিসগুলো খুঁজে পাইতাম না। যখন আমি 2017-তে শুরু করি, তখন এই জিনিসগুলো খুঁজে যখন পাইতাম না, বুঝতামও না, তখন ফটোশপটা কাইটা দিয়া আবার ওপেন করতাম, কিন্তু লাভ হয় নাই, সেম এইভাবেই আসতো। তখন কি করতাম, ফটোশপটা আনইনস্টল মেরে দিতাম, আনইনস্টল মেরে ফাইল সব ক্লিয়ার করে আবার ইনস্টল দিয়ে দেখতাম,
কোনো সময় আসতো ঠিক হয়ে, কোনো সময় আসতো না। মানে যেহেতু বুঝতাম না তখনকার সময়ে, এই প্রবলেমগুলো ফেস করছি। বাট এটা আনা সহজ সিস্টেম কি, যে তুমি একটা ওয়ার্ক স্পেসে কাজ করতেছো, অলরেডি একটা ওয়ার্ক স্পেস তোমার কাছে আছে, এখন তোমার এখানে একটু ঝামেলা হয়ে গেছে, একটু ম্যাচ আপ করে ফেলছো, এখন এখানতে তুমি কিভাবে এটাকে আবার অর্গানাইজ করবা। তো এই যে উইন্ডোগুলো দেখতেছো, এগুলো তো এক একটা উইন্ডো, এগুলোকে এক একটা উইন্ডো বলে। এই যে উইন্ডোটা দেখতেছো, এইখানটাতে ওয়ার্ক স্পেস নামেই একটা কথা আছে। ওয়ার্ক স্পেসে এখানে এসেনশিয়াল একটা আছে, একটা ডিফল্ট একটা ওয়ার্ক স্পেস আর কি। আমি যদি এটাতে ক্লিক দিই চেঞ্জ হবে না, কারণ আমি অলরেডি এটাতে আসি। এই এসেনশিয়াল ইয়ার মধ্যে আমি অলরেডি আছি, এটার মধ্যেই আমার ঝামেলা হয়ে গেছে, জিনিসপত্র সব যা ছিল কাইটা গেছে। এখন এটাকে আমি কীভাবে রিসেট করব? রিসেটের সিস্টেম হচ্ছে এসেনশিয়ালের ভিতরে এখানে রিসেট এসেনশিয়াল লেখা আছে সুন্দর মতো। রিসেট দিবা, আগের মতো রিসেট হয়ে যাবে, আগের মতো সুন্দর মতো রিসেট হয়ে যাবে। যে প্যানেল থেকে যে জিনিসগুলো তুমি হারায় ফেলাবা, যে জিনিসগুলো তোমার দরকারি ছিল হারায় ফেলাইছো, এখন এই জিনিসটা আবার কেউ রিসেট দিবা, উইন্ডো থেকে ওয়ার্কস্পেসে গিয়ে রিসেট এসেনশিয়াল দিলে এটা হয়ে যাবে। এখন শুধু এসেনশিয়ালটাই কেন দিবা, আরও তো আছে। হ্যাঁ, যার যেটা কমফোর্টেবল সে সেটাই নেয়। যারা পেন্টিং করে তারা পেন্টিংটা সিলেক্ট করে নেয়, পেন্টিংটা সিলেক্ট করে সহজে এখানে কালার প্যালেট পাওয়া যায়, ব্রাশ পাওয়া যায়, এই পাশে লেয়ার পাওয়া যায়, এই কারণে ওরা এখানে পেন্টিং থেকে কাজ করে। এখন তুমি বলবা যে, ধরো সাপোজ আমি বলবো যে না, আমি আমার মতো জিনিসটাকে সাজাইতে চাই, আমি আমার মতো, হ্যাঁ এটাও পারবা, সাজায় এখানে সেভ করে রাখতে পারবা, সাজানোর পরে এখানে সুন্দর মতো সেভ করে রাখতে পারবা নিজের ওয়ার্কস্পেস হিসেবে। এখন ধরো আমি পার্সোনালি আমি কোনটা ফলো করি, আমাকে ফলো করতে হবে এমন কোনো কথা না। পার্সোনালি আমি ফলো করি যে আমার এই ট্যাবটাই দরকার পড়ে না, আমি এই ট্যাবটা ক্লোজ করে দিই। এখানে একটা প্রপার্টিস একটা জিনিস ছিল, প্রপার্টিসটা শুধু লাগে এখান থেকে প্রপার্টিস, এই যে প্রপার্টিস, এটাকে আমি টান দিয়া আইনা এইখানে দিয়ে দিই। এই কমেন্ট যেটা আছে এটা লাগে না, কমেন্ট একটা, এটা ক্লোজ করে দিই। এই দুইটা জিনিস আমার দরকার পড়ে। আর এই যে টুলস, এটা আমি এখানে অলরেডি পাওয়া যায়, লাইব্রেরিতে দরকারই পড়ে না, এটা ক্লোজ দিয়ে দিলাম। তার মানে কি, আমার তো কাজই এখানে। একটু আগে যে বিলাল ভাই দেখালো লেয়ারের পর লেয়ার, হ্যাঁ আমার এই জিনিসটা যত বড় হবে ততই তো আমার জন্য ভালো। সবাই কি শুনতেছো নাকি শেষ? ঠিক আছে, এনজয় করতেছো কিনা ওইটাও জানাইও, কারণ বিলাল ভাই অনেক কথা বলে গেছে, আসলে কোনো কিছু বুঝতে পারছো কিনা, প্লাস আমি ঠিকঠাক বুঝাইতে পারতেছি কিনা, কোন জিনিসটা বুঝতেছো না রেসপন্স করো, প্রবলেম আমি বুঝাই দিব। তো এটা ধরো হিস্ট্রি একটা প্যানেল, এটা প্রপার্টিস, এটা বিস্তারিত বলবো একবারে। এখন এইখানে কি এই জিনিসটা, এই যে এই ওয়ার্কস্পেসটাতে আমি ধরো আমি আমার মতো সাজাবো, এখন ধরো এটা হয়ে গেলেই আমার হইতেছে। সোয়াচটা দরকার পরে, গ্রেডিয়েন্সটা দরকার আহামরি পড়ে না, ক্লোজ করে দিলাম, প্যাটার্নটা পড়ে না, ক্লোজ করে দিলাম। যখন দরকার পড়ে তখন আমি উইন্ডো থেকে বের করে নিই। বাট আমার বেসিক্যালি এই জিনিসটা হইলেই আমার হইতেছে, আমার এই জিনিসটাই দরকার, তখন আমি এটা আমার মতো সাজাইছি। এখন আমার মনে হচ্ছে একটা বারে আমার এই যে এখানে টুলবারটা যে একটা লাইনে আসছে, আমার মনে হয় যে এখান থেকে একবারে খুঁজে বাইর করে নেওয়া লাগে, ভিতরে অনেক টুলস এখানে নাই। সেক্ষেত্রে আমি কি করি, ডাবল করে এইভাবে নিই, যাতে পাশাপাশি থাকে, তো সহজে আমি এখান থেকে টুল সিলেক্ট করে নিতে পারি। এই কারণে এই টুলটা এইভাবে থাকে। এখন ফটোশপটা ওপেন করার পরে তোমার এরকম থাকবে না, কারণ তুমি ওয়ার্কস্পেস তোমার মতো বানাইছো ঠিকই, কিন্তু এটা সেভ দাও নাই, এই ওয়ার্কস্পেসটা সেভ দাও নাই। আমি সেভ দিও কীভাবে, উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, নিউ ওয়ার্কস্পেস, আমি ওয়ার্কস্পেস আমার মতো বানাইছি, এখন সেভ দিব। নিউ ওয়ার্কস্পেস, এখানে আমি লিখে নিলাম মাই ওয়ার্কস্পেস। যদি কিবোর্ডের শর্টকাট, ফটোশপে অনেক কিবোর্ড শর্টকাট আছে। ও আর একটা ভালো কথা, কিবোর্ড শর্টকাটগুলা তো আমার মডিউলে দেওয়া আছে, মাস্টারিং ইন কি বলে যে কিবোর্ড শর্টকাট মাস্টারিং, একবারে মাস্টার কিবোর্ড শর্টকাট শেখাবো। এই কিবোর্ড শর্টকাট আলাদা করে শেখাবো না, এই কিবোর্ড শর্টকাটগুলা আমি যখন কাজ শেখাবো তখনই তোমাদের নোট করে নেওয়া লাগবে। এখন এই যে বলছিলাম, প্রথমে বলছি যে নোট করতে হবে, ঠিক এই কারণে নোট করতে হবে। আমি যখন কাজ শেখাচ্ছি পাশাপাশি আমি কিন্তু শর্টকাটগুলো সব তোমাদেরকে দেখায় দিব, শিখাই দিব। তো ওগুলো যদি নোট না করো পরবর্তীতে তোমাদেরই ঝামেলা হবে। তো এখানে তো আছে কিবোর্ড শর্টকাট, যারা কিবোর্ড শর্টকাট চেঞ্জ করে, যারা প্রো লেভেলের ডিজাইনার, তারা কিবোর্ড শর্টকাট সহজ করার জন্য কিবোর্ড শর্টকাট চেঞ্জ করে নেয়, মেনু টেন টুলবার এগুলো অনেক অ্যাডিশনাল চেঞ্জ করে দেয়। এখন যদি শুধু এগুলো টিক না দিয়া সেভ করি তাহলে ওই রকমভাবেই সেভ হবে ডিফল্ট যেটা ছিল। আর যদি চেঞ্জ করা হয়, চেঞ্জ করার পরে সেভ করি, তাহলে টিক দিয়ে নিতে হবে।
তো আমার তো কোনো কিছু আমি চেঞ্জ করি নাই, আমার এই ওয়ার্কস্পেসটা হলে চলতেছে। আমি কি করছি, এগুলো অফ করে সেভ করে দিছি। এখানে দেখো, খেয়াল করলে দেখবো মাই ওয়ার্কস্পেস নামে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট হয়ে গেছে। ওয়ার্কস্পেসে যা দেখবো মাই ওয়ার্কস্পেস। যদি এটাতে একটু ম্যাসআপ করে ফেলাও, এই যে লেয়ার টেয়ার সব কিছু এই কাইটা গেছে, অমুক তমুক হয়ে গেছে, এখনো যদি মাই ওয়ার্কস্পেসে থাকাকালীন তুমি যদি রিসেট দাও, ঠিক হয়ে যাবে। ওই তোমার যেই ওয়ার্কস্পেসটার দরকার ছিল ওইটাই চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্কস্পেস কি বলে যে সাজানো, সেট আপ করা। এখন আসি টুলস বা বারে। এটা তো প্যানেল, আগেই বলছি প্যানেল। প্যানেল কয় ধরনের হয়? প্যানেল মেনলি এটাকে প্যানেল ধরা হয়, আর বাকিগুলো যেগুলো দেখতেছো প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে। যেমন এটা এটা হচ্ছে দেখতেছো এক একটা জিনিস আসতেছে, এগুলোর ভিতরে অনেক অনেক জিনিস আছে, অনেক অনেক অপশন আছে। এটাকে বলে মেনু বার। তুমি যখন একটা রেস্টুরেন্ট অথবা কফি শপে যাও, কফি শপে যাওয়ার পরে প্রথম একটা মেনু দেয় না, তো মেনুটাতেই তো তোমার যা কিছু অর্ডার করবো ওইখানে জিনিসপত্র লেখাই থাকে, খাবারগুলোর নাম। তো যখন খাবারগুলোর নাম লেখা থাকে ওইখানটাতে তুমি সহজে অর্ডার করতে পারতেছো। তো সেমভাবে এইখানটাতেও যে মেনু বারটা আছে ওইখান থেকে তুমি অনেক কিছু পাওয়া যাবা। ফিল্টার থেকে ধরো তোমার একটা ছবি যদি ব্লাড দেওয়ার দরকার পড়ে, যে ব্লাড দিব, ওই যে এখানে ব্লার আছে, এখান থেকে অনেক ধরনের ব্লার আছে, ব্লার ইউজ করতে পারতেছো। তার মানে এটা ধরো তোমার কাছে যে মেনুর যে একটা সেট, একটা কাগজ দিছে তোমাকে মেনু, ওইটাই হচ্ছে এটাকে বললাম মেনু বার। তারপরে নিচে আসি অপশন বার। এখন এই অপশন বার দেখবো ক্ষণে ক্ষণে চেঞ্জ হইতেছে, টুলস চেঞ্জ করি আর ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। এই টুলসের সাথে হচ্ছে অপশন বারটা মানে একবারে ওতপ্রোতভাবে জড়িত। এই অপশনগুলো হচ্ছে এই টুলসের অপশন, এই টুলসটাকে কাস্টমাইজ করার অপশন, যে কারণে এটার নাম হচ্ছে অপশন বার। এটা মেনু বার, এটা অপশন বার, এটা হচ্ছে টুল বার। যেহেতু এখানে টুলসগুলো আছে এটাকে বলে টুল বার। মেনু বার, অপশন বার, টুলস বার। এই যে নিচে একটা চিকন একটা জিনিস আছে, এইটাকে বলে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কি? স্ট্যাটাস বলতে কি বুঝি? ধরো যদি আমরা কি বলে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো একটা স্ট্যাটাস পোস্ট করি, এটা আগে তো একটা ক্যাপশন দিই, ডিটেল তো এই ক্যাপশনটাতে থাকে মোটামুটি। তো তোমার এই ডকুমেন্টের ডিটেল কিন্তু এখানে আছে, এই ডকুমেন্ট সম্পর্কে যে ইনফরমেশান এটা কিন্তু এখানে আছে। এখানে আছে কেমন? ধরো এখানে আমি লেয়ার করলাম অনেকগুলা, এই লেয়ার থেকে এখানে যদি লেয়ার কাউন্টে দেই তাহলে 6টা লেয়ার যে আছে, তুমি বুঝতে পারছো 6টা লেয়ার আছে, এটা যে ইনফরমেশনটা এখানে কিন্তু আছে। পাশাপাশি এখানটাতে ডকুমেন্টের সাইজটা, এই যে এটার যে সাইজটা এখানে দেওয়া আছে। এখন সাইজটা কি? 2000 সাইজটা এখান থেকে আরো সহজে বের করা যায়। ইমেজ সাইজ পিক্সেলে যায় 2100x1500, রেজুলেশন জিনিসটা বুঝাইতেছি। 2100x1500 এইটার সাইজ আছে, উইথ আর হাইটটা, এই ওয়ার্ক স্পেসের সাইজ। হ্যাঁ, এখন পিক্সেলে আছেন। পিক্সেল জিনিসটা কি? অলওয়েজ মনে রাখবা, গ্রাফিক ডিজাইনের 2টা জিনিস মেনটেন করে গ্রাফিক ডিজাইন হয়। সেটা হচ্ছে এক, আমি এখন তোমাদেরকে এই কোর্সে তো ডিজাইন সম্পর্কে কোনো কিছু শেখানো সম্ভব না, যেহেতু ফটোশপের ক্লাস, আমি ফটোশপ নিয়ে সব কিছু শেখাবো, কারণ ডিজাইন ম্যানেজমেন্ট অনেক বড় একটা পার্ট, ওইটা শেখাইতে তো হিউজ টাইম দরকার। পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখছো, এক একটা 4 কোণা ঘর স্কোয়ার, মনে করো প্রত্যেকটাকে বলা হয় এক একটা পিক্সেল। আর এমন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পিক্সেল নিয়ে একটা ছবি হয়। এখন কিভাবে হয় এটা কীরকম? এই যে এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এমন কয়েকটা কালার যখন কম্বিনেশন ঠিকঠাকভাবে যখন কম্বিনেশন হয় তখন এরকম একটা আউটপুট আসে। এটাতে যখন আরও ডিটেল অ্যাড হয় তখন এরকম একটা ছবি হয়ে আসে। তার মানে কি আছে? একটা ছবির মূলে আছে একটা পিক্সেল, ক্ষুদ্র একটা পিক্সেল। একটা পিক্সেল নিয়ে মনে কর যে ছবিটা শুরু হয়
যখন এটাতে আরো 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 পিক্সেল অ্যাড হয় তখন যায় একটা ছবি পুরাপুরি মানে ইমেজ, একটা ফটো বা ইমেজ পুরাপুরি সম্পন্ন হয়। এটা হচ্ছে পিক্সেলের বেসিক একটা ধারণা। আর আরেকটা জিনিস আছে, তার মানে এখানে পিক্সেল আসতেছে, যেমন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যদি যাই, যদি ইলাস্ট্রেটর শিখাবো না, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যে ইলাস্ট্রেটর হচ্ছে অন্য একটা সফটওয়্যার, ওইটা হচ্ছে লাইন বেসড হয়, এটা পাথ বেসড একটা সফটওয়্যার, ওইটাকে বলে ভেক্টর। এখন ভেক্টরটা এইখানটাতেও আছে। যখন তুমি ইমেজ নিয়ে কাজ করতেছো তখন পিক্সেলেটেড হয় ইমেজটা, যেহেতু পিক্সেল দেওয়া তৈরি ইমেজটা, তখন এই জিনিসটা পিক্সেলেটেড হয়। এখানেও কিছু জিনিস আছে, শেপ, টেক্সট, ওগুলা আবার ভেক্টর। ওইটা ডিটেইলে পরের লেসনগুলোতে আমি শেখাই দিব। এটা হচ্ছে পিক্সেলের বেশি একটা ধারণা। এখন এই যে ক্যানভাসটা পাইছো, এটাতে তুমি যত কিছু দিয়ে আঁকাকি করবা, প্রত্যেকটা জিনিস পিক্সেলের উপর বেস করে তৈরি হবে। হয় পিক্সেলটা দেখো এখানে সফট মনে হইতেছে, কারণ কি কয়েকটা কালারের কম্বিনেশন হয়েছে দেখা সফট হয়েছে জিনিসটা। আসলে খেয়াল করলে দেখবে একটা সাদা, একটা একটু কম সাদা, একটা একটু বেশি সাদা, একটা একটু বেশি ডার্ক, এই কারণে ডার্ক মনে হইতেছে। এতগুলা পিক্সেল নিয়েই এই ছোট একটা লাইন মানে মেক হয়েছে আর কি। এটা হচ্ছে পিক্সেলের শর্টকাট একটা ধারণা। তো এইখানটাতে এই পিক্সেলগুলাই দেখাইতেছে যে এখানে 2000 রেজুলেশন, যেটা বলছি রেজুলেশনটা এই যে পিক্সেল পার ইঞ্চি, এটা দরকার পড়ে না, এটা উত্তর দিলে হয়। এটা হচ্ছে ইঞ্চিতে কয়টা করে পিক্সেল থাকবে, প্রতি ইঞ্চিতে কয়টা করে পিক্সেল এখানে থাকবে, এটা হচ্ছে রেজুলেশন। আমরা দেখি না যে 4K 2K, অথবা কি বলে যে ফিল্ম দেখি 4K ফিল্ম, 2K মুভিতে যখন দেখি, এইচডি দেখি 1920 1080-তে, তো ওগুলোও সেম, যে 1 ইঞ্চিতে কতগুলা পিক্সেল থাকতেছে। রেজুলেশন রেজুলেশন জিনিসটা আলাদা, রেজুলেশন সম্পূর্ণ জিনিসটা আলাদা। ওই পিক্সেলটা হচ্ছে এটা। আর রেজুলেশন হচ্ছে যে তোমার ক্যানভাসটা তো হচ্ছে এই সাইজের, ক্যানভাসটা এই সাইজের, বাট প্রতি ইঞ্চিতে কতটা করে পিক্সেল থাকবে, এটা হচ্ছে এইটা। ওটা হচ্ছে ইমেজের আমার একটা কোশ্চেন ছিল এখানে। এই যে এই পিক্সেল গুলো যে দেখাচ্ছেন, ধরেন আমি একটা নর্মাল ধরেন 480p একটা হচ্ছে রেজলিউশনের ছবি নিলাম, এখন এখানে এসে যদি আমি পিক্সেল বাড়াই দিই তাহলে কি ছবি রেজলিউশন বাড়বে? না, না বাড়ার কারণ এটাতে আসবো। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের এখানে একটা খেলা আছে। যখন তোমার ছবিটাই আছে 430 পিক্সেলের, ঠিক না, 430 পিক্সেলের, এটা তুমি কেমনে পিক্সেল বাড়াবা? তুমি এটাতে পিক্সেল কমাইতে পারবা ছোট করে সাইজ, যখন তুমি বাড়াবা তখন কি হবে জানো, এই জিনিসটা নিয়ে বাড়বে বাড়বে, ঠিক আছে, বাড়বে পিক্সেল বাড়বে, বাড়বে, বাড়ার পরে কি হবে, ওই যে কালারগুলো আছে না, কালার ইনফরমেশন তো কম ওই ছবিটাতে, যেমন এই জিনিসটাতে তো তখন কালার ইনফরমেশন কম থাকবে। তখন তো যে কয়টা পিক্সেল অলরেডি ক্রিয়েট করা আছে এই কয়টাই তো থাকবে, নতুন করে তো আর এখানে এসে একটা অন্য কালারের পিক্সেল বসবে না। এই জিনিসটাই তো ধরো ওই যে ইমেজটা বড় করবা, রেজুলেশন বাড়াবা, ওইটা হবে। তো যেটা ছোট জিনিস ওইটা যত রেজুলেশন বাড়াও, রেজুলেশন বাড়বে না, বড় হবে বাট ফাইটা যাবে, ব্লার হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। কিভাবে সংরক্ষণ করা যায় একটা বড় ইমেজকে, যখন ছোট করে হালাইছো তখন ওই ইমেজটা আবার বড় করা লাগতেছে, তখন তো রেজুলেশন নষ্ট হয়ে যাবে স্বাভাবিক। কিন্তু ওইটা কিভাবে তুমি মানে সোর্সের ভিতরে রাইখা কিভাবে ছোট বড় করতে পারবা, কিছু হবে না, ওইটাও দেখাই দিব, ওইটা একটু অ্যাডভান্সে ওইটাও শিখাই দিব। এটা হচ্ছে সাপোজ এটা পিক্সেলের ধারণা, পিক্সেল নিয়ে আমার কথা শেষ। এখন এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে এই যে এখানে দেখতেছো, এখানে জুম দেখাইতেছে, তুমি কত পার্সেন্ট জুম, কত পার্সেন্টে আছে। আমি যদি 100% দেই, 100% জুম হচ্ছে এটা। এটা হচ্ছে প্রপার রেজুলেশন। তুমি যদি এই জিনিসটা প্রিন্ট আউট দাও, তোমার কাছে এই সেম টাইপের কোয়ালিটি পাবা তোমার হাতে যখন আসবে জিনিসটা। যদি প্রিন্টে যাও, এই জিনিসটা যখন আসবে সেম সাইজের, ধরো এই সাইজেরই আসবে আর এই কোয়ালিটিতেই আসবে। আর আমরা ছোট বড় করি কারণ কি, কারণ ওই কাজের ক্ষেত্রে দরকার পড়ে, এই জন্য আমি ছোট বড় করতেছি। তো এটা হচ্ছে জুম ইন জুম আউটের একটা পার্সেন্টেজ। এগুলো আরো মানে কাজ করতে করতে বুঝবো আসলে এগুলো কি কাজে লাগে। আর পিক্সেলের ধারণাটা এটা মোটামুটি দিয়ে দিছে। এইটুকু পর্যন্ত ছিল হচ্ছে যে
কিভাবে ওপেন করবা একটা ছবি দেখা দিছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, কিভাবে হচ্ছে অলরেডি 12:30 বাজে গেছে, এর ভিতরে মানে শেষ করে দেবো ক্লাসটা। বাকিটুকু এই ক্লাসটা পুরোটাতে আরও কিছু জিনিস ছিল, যদিও আজকে ইয়ে করা সম্ভব না, নেক্সট ক্লাসে এই মডিউল পুরোটা কমপ্লিট করে দেবো। বলছি না কিছু মডিউল আছে যে 2 দিন ক্লাস যাবে, আর না হলে ম্যাক্সিমাম মডিউলগুলাই একদিনে শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে পিক্সেলের বেসিক ধারণা। পিক্সেল নিয়ে আমার কথা বলা শেষ। এখন আসি হচ্ছে আরেকটা জিনিস, যে সেভে ওপেন দেখাইছি, ক্রিয়েট করা দেখাইছি, ক্রিয়েট কীভাবে করতে হয়, এই যে নিউ থেকে ক্রিয়েট করে। এইখানে যখন তুমি পিক্সেলে কাজ করো, পিক্সেল ইঞ্চি এগুলার অন্যরকম আরেকটা ইয়া আছে, হিসাব আছে, এটাও দেখা যাবো। বাট তোমরা এখন ম্যাক্সিমাম কাজই করবা পিক্সেলে, যেহেতু পিক্সেল বেস সফটওয়্যার, রাস্টার বেসড একটা সফটওয়্যার ফটোশপ, তো তোমরা পিক্সেলের উপরে কাজ করবা। ভাই যদি উপরে যে হচ্ছে ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও, এই অপশনগুলো যদি একটু বুঝে দিই। এটা পুরাটা আমি বুঝাইতেছি, এটা পুরাটা আমি বুঝাবো, এটা পুরাটা আমি বুঝাইতেছি। এটা হচ্ছে প্রিসেট আছে না, প্রিসেট আমি বলি আগে থেকে সেট করা যে জিনিসগুলো আছে প্রিসেট। এখন তোমার ধরো মোবাইলের জন্য, ওয়েবের জন্য 1920 1080 একটা ইয়া দরকার, লেআউট দরকার। এখন তুমি তো এখান থেকে নতুন করে লেখা লাগতেছে তোমার, এখন তোমার যদি এটা থাকতোই তাহলে সহজ হতো না। এর জন্য তুমি যদি ওয়েবে যাও দেখবা 1920 1080 পিক্সেলে ক্লিক করতে পারো, দেখো এখানে অটোমেটিক আইসা পড়ছে। তো এগুলো প্রিসেট সেভ করা অলরেডি সাইজগুলা, তোমরা চাইলে এখান থেকে ক্লিক করে এই সাইজগুলো নিয়ে নিতে পারো। তো নতুন করে আর লেখা লাগতেছে না, এটা হচ্ছে সহজ সিস্টেম আর কি। ফটোর ক্ষেত্রে কোন কোন সাইজগুলো বেশি কাজে লাগে ওই সাইজগুলো দিয়ে রাখছে। এখানে কিছু ইন্টারন্যাশনাল কিছু মাপও আছে, যেমন প্রিন্টের ক্ষেত্রে সহজে বুঝবা যারা প্রিন্ট নিয়ে কাজ করো। A4 সাইজ বলি না আমরা, A4 প্রিন্ট করি, এই যে A4 দিতে পারে দেখো অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখন এটা মিলিমিটারে আসছে, মিলিমিটার নাই বুঝতে করো। তুমি পিক্সেলে যাও, দেখো কত পিক্সেল আসতেছে। এত পিক্সেল নিয়ে কিন্তু A4 সাইজের একটা ইয়া হয়, কাগজে যে প্রিন্ট দেই একটা লেআউট হয় এতগুলা পিক্সেল নিয়েই। আচ্ছা, তো এখানে ইঞ্চিতে গেলে 8.2 সামথিং, 11.6 সামথিং হচ্ছে ইঞ্চিতে। তো A4 এর যখন একটা পেজ তুমি যদি মাপ দিয়ে দেখো স্কেল দিয়া সেম সাইজটাই আছে, খেয়াল করলে দেখো সেম সাইজটাই আছে। তো এগুলো হচ্ছে একটা প্রিসেট আর কি, যেটা দরকার পড়ে ওইটা এখান থেকে নিয়ে নেয়। আর যেটা কাস্টমাইজ এখানে নাই, আমার মনে হচ্ছে যে 500x500 আমার একটা ইয়ে লাগবে, তো 500x500 তো এখানে আর সেট করা নাই। তো আমি কি করবো, আমি সিম্পলি এখান থেকে ক্রিয়েট করে নিব 500x500 পিক্সেলে একটা ইয়া ক্রিয়েট করে নিব। এটা হচ্ছে মানে ক্রিয়েট করার অপশন। আর রেজুলেটরটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা কত থাকে জানো, ম্যাক্সিমাম 300 থাকে আর মিনিমাম থাকে 72। এখন এই দুটার মধ্যে কাজ কি, 300 কোন সময় থাকে, কোন সময় হচ্ছে 72 থাকে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। 72 থাকে তখন যখন তোমরা কোনো ওয়েব রিলেটেড কাজ করতেছো। এখন ওয়েব রিলেটেড কাজ কোনটা, যেগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে। ওয়েব রিলেটেড মানে অনলাইন মিডিয়া অথবা স্ক্রিন আইটেমগুলা ফিজিক্যালি চাবা, ফিজিক্যালি যে জিনিসটা তুমি ফিজিক্যালি চাবা প্রিন্ট হয়ে তোমার হাতে আসবে, টাচ দিতে হবে, যে কোনো ডিজাইন। ধরো একটা ছবি তুমি এখন এডিট করতেছো পিক্সেলে, ওই ছবিটা প্রিন্ট হবে। তো প্রিন্ট হলে তুমি বুঝতেছো তোমার আউটপুট জানোই তুমি প্রিন্ট হবে, তার মানে ওইটা 300 পিক্সেলে যাবে, মানে 300 রেজলিউশন 300-তে যাবে। যদি 300-তে না যায় তখন প্রিন্টের পর যে 72 থাকে ওই জিনিসটা একটু পিক্সেলেটেড, একটু ব্লার মনে হবে, মানে কর্নারগুলা এজগুলা শার্প থাকবে না, কোনো সময় শার্প হবে না, তো বলতে পারবে না কি, একটু বললে ঝাপসা ঝাপসা থাকবে। আর ঝাপসা থাকবে। যখন তুমি ক্রিস্টাল ক্লিয়ার করতে যাবা তখন তোমাকে 300 দেওয়া লাগবে। এরকম একটা মিড রেঞ্জ হচ্ছে 150। হ্যাঁ, 150 দিয়ে অনেকে কাজ করতেছে, যদিও 300-র নিচে প্রিন্ট আইটেম কখনোই 300-র নিচে যায় না। 150 দিয়া একটু কোয়ালিটিফুল, সোশ্যাল মিডিয়ার জন্য একটু কোয়ালিটিফুল কন্টেন্ট বানাই 150 দিয়া, বাট ম্যাক্সিমামই 72 অথবা প্রিন্টের জন্য 300 ইউজ করা হয়। বাইরে 72 থাকে আর কি অগ্রিমে। 72 হচ্ছে সোশ্যাল মিডিয়া, ছবি যখন আমি একটা ফেসবুকে একটা ছবি ছাড়বো, হ্যাঁ আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করবো, লিঙ্কডিনে ছবি দিব, তো সেই ক্ষেত্রে 72, কারণ ওইখানে তো তুমি 300 দিলেও লাভ হইতেছে না। ওইখানে তুমি 300 দাও, মানলাম 300 দেওয়ার হলে কি হইতেছে, ইমেজটা বড় হইতেছে, ইমেজটা কিন্তু ছোট হইতেছে না, ইমেজটা বড় হইতেছে, পিক্সেল সাইজগুলো বড় হইতেছে, কিন্তু তোমার লাভ হইতেছে না, কারণ পিক্সেল কিন্তু শোই করতেছে 72 মানে পার ইঞ্চি 72 করে তোমার কাছে শো করতেছে লিঙ্কডিনে। তো তুমি ওইখানে 300 দিয়ে লাভ কি, 72 দিলেই তো হইতেছে, ফাইলটাও বাড়ি হইতেছে না, ইমেজটার সাইজ ছোট হইতেছে,
এত বেশি বেশি এমবি হইতেছে না। তো এটা হচ্ছে রেজুলেশনের রেজুলেশনের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে নাকি আরো কোনো কোশ্চেন আছে? সিস্টেমটা 300 রেজুলেশন, তারপর হচ্ছে কালার মোড। এই জিনিসটা আজকে বোঝায় শেষ করে দিব। তারপর হচ্ছে কালার মোড একটা হচ্ছে RGB আছে, একটা হচ্ছে CMYK, ল্যাব কালার আছে, গ্রে স্কেল, বিটম্যাপ। ওগুলা বইলা যাও, বিটম্যাপ, গ্রে স্কেল ওগুলার আলাদা কাজ আছে। ল্যাব কালার হয় যখন আমরা ল্যাবে ফটোগুলা প্রিন্ট দিতে যে ফটো বা যে কোনো ল্যাব প্রিন্ট হবে ওই সময় ল্যাব কালার হয়, তখন আর ফটোর কালার চেঞ্জ হয় না। গ্রে স্কেল হয় কিছু কিছু ক্ষেত্রে, গ্রে স্কেলে আসে। আর বিটম্যাপটা খুব কম ইউজ হয়। ওগুলো অনেক অ্যাডভান্স, ওগুলো দরকারই পড়ে না। মেইনলি কাজ হয় RGB আর CMYK তে। RGB কোনটা? RGB হবে ওই যে বললাম সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে RGB হবে, আর যখন প্রিন্টে যাবে তখন CMYK হবে। কারণ RGBটা যদি তুমি প্রিন্ট দাও তখন ফাইনাল আউটপুট পাইলে শুধু দেখবে উল্টাপাল্টা কালার ঠিক নাই, কালার একটু মরে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, একটু মরাটা লাগতেছে যখন RGBটাকে প্রিন্ট দিবা। আর CMYKতে যদি তুমি ধরো সোশ্যাল মিডিয়াতে দিবা তখন CMYKটা আবার সোশ্যাল মিডিয়াতে একটু একটু মানে একটু ডাল লাগবে আর কি, একটু মরা টাইপের মনে হবে CMYK। ওইটার ওটা আমি অ্যাডভান্স লেভেলে দেখাই দিব অ্যাডভান্স ক্লাসগুলোতে। RGB কালার হচ্ছে এটা, সিম্পলি RGB কালারটা হচ্ছে যখন কাজ করবা, সোশ্যাল মিডিয়াতে যাবে এরকম কোনো কিছু, তখন RGB, আর প্রিন্টে গেলে CMYK সেট করে তারপরে ডকুমেন্ট বানাবা। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আসছে এটা কি আসবে, ব্ল্যাক কালার আসবে নাকি হোয়াইট কালার দিব নাকি ট্রান্সপারেন্ট দিব। এই জন্য এটা মেনলি হোয়াইট কালারই সবাই ইউজ করে, আর ম্যাক্সিমামই হোয়াইট কালার ইউজ করে। হোয়াইট কালার কালার প্রোফাইল এখান থেকে স্ট্যান্ডার্ড কালার কোনটা জানো? অনেক কালার আছে, বাট এইখানটাতে স্ট্যান্ডার্ড কালারটা হচ্ছে, এখন তো পিক্সেলে চলে গেছে, CMYK চলে গেছে, RGBতে যাই। RGBতে স্ট্যান্ডার্ড কালার হচ্ছে এই যে sRGB লেখা, ওয়ার্কিং RGB, sRGB, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার। ওগুলো চেঞ্জ করার দরকার নাই, এগুলো অ্যাডভান্স লেভেলে এখন বুঝাইলেও মাথার উপর দেওয়া যাবে, এত কিছু বোঝার dরকার নাই। তবে এটা আর sRGBতে আছে কিনা ওইটা জাস্ট খেয়াল রাখবা। এটা স্কোয়ার পিক্সেলগুলো স্কোয়ারই হয় নর্মালি। আচ্ছা, এখন সেভ অ্যাজ আর সেভ এ কপির মধ্যে তফাৎ সেটা হচ্ছে, ধরো আমি এইখানটাতে এই লেয়ারটাতে সাপোজ কিছু আঁকিঝুঁকি করলাম, হ্যাঁ, এখন দেখো এখানে একটা লেয়ারই আছে, এটা যদি আমি সেভ দেই তাহলে এইখানে মাল্টিপল অপশন পাইতেছি, এখানে অনেকগুলা অপশন। কিন্তু খেয়াল করে দেখবা যে আমি যখন একটা লেয়ার নিয়ে অন্য একটা কালার নিই, লেয়ারটা নেওয়ার পরে আমি যখন এখন সেভ দিতেছি তখন কিন্তু অন্য কোনো আর অপশন নাই। এখন রিজনটা কি? যে এতক্ষণ আসছে অপশন, অনেকগুলো অপশন আসছে, এখনই 4টা অপশনে আসতেছে। এটা কারণটা কি? আবার এই দুটাকে মার্চ করে দিলাম, মার্চটাও দেখাবো। এটা হচ্ছে ধরো এখন মার্চ করার পরে এখন সেভ দিব, আবার ঠিকই মাল্টিপল অপশনগুলো আসছে। এখন এটার মেন কনসেপ্টটা কি, এটা ক্লিয়ার থাকো যে ফটোশপ একের বেশি লেয়ার অন্য কোনো ফরম্যাটে সেভ হইতে দেয় না, এটা সাপোর্ট করে না নর্মালি। একটার বেশি লেয়ার ফটোশপ সাপোর্ট করে না, বিধায় আমি জেপিজি পিএনজিতে সেভ দিতে পারতেছি না। কিন্তু যদি একটা লেয়ার থাকে তখন ঠিকই আমি একের অধিক ফরম্যাটে সেভ দিতে পারতেছি, জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ আছে, দিতে পারতেছি। এই জিনিসটা সবাই জানে না, আবার দেখা গেছে যে এই জিনিসটা নিয়ে কেউ মাথাও ঘামাইতে চায় না যে আসলে কি জিনিসটা, কারণ একটু কনফিউশনে ফেলে। এখন তাহলে সেভেজের কাজ কি? সেভেজের কাজটা দেখাইতেছি, সেভের কাজটা ক্লিয়ার করি। এখন আমার এখানে মানে পুরা দুনিয়াতেই অনেক ফরম্যাট আছে ইমেজ হোক বা যে কোনো কিছুর, যে কোনো ডকুমেন্টের অনেক ফরম্যাট আছে। এখন ফটোশপের ফরম্যাটটা কি? সেটা হচ্ছে পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। এখন আমি যদি এই জিনিসটাকে এই যে ওয়ার্কস্পেসটা আছে এখন বর্তমানে, ক্যানভাসটা আছে, এখন এই যে 4টা লেয়ার নিলাম, এখানে অনেক কাজ হয়ে গেছে, অনেক কিছু করছি, অনেক কিছু করার পরে কি হয়েছে, এটা আমার একটা ফাইনাল আউটপুট লাগবে এই ইমেজটা। কারণ আমি তো যখন ক্লায়েন্টকে অথবা তোমাকে সেন্ড করব তখন তো আমি ডকুমেন্ট দিব না, এটাই দিব না, আমি তোমাকে একটা ইমেজ দিব। তো ইমেজটা আলাদা করে সেভ দেওয়া হয়। ইমেজটা
নর্মালি একটা প্রিভিউ ফাইল, ইমেজটাকে বলে নর্মালি একটা প্রিভিউ ফাইল, এটা আলাদা করে সেভ দেওয়া হয়। জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, আরও কয়েকটা ফরম্যাট আছে আর কি। নর্মালি জেপিজিটা স্ট্যান্ডার্ড, ওইটাই ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। প্রিন্টের জন্য অন্য অন্য ফাইল বানাইতে হয়। এক একটা মানে ক্ষেত্র বুঝে আর কি, যে কোনটা কখন আমার লাগতেছে তখন আমি ওইটা সেভ দিতেছি। এখন এই প্রজেক্ট ফাইলটা কীভাবে সেভ দিব? এই যে কাজগুলো করছি, এই এই জায়গাটা তো আমার আরও পরবর্তীতে লাগতেও পারে। আমি এখন কাজ করছি, অর্ধেক করে রেখে দিছি, সাপোজ অর্ধেক করে আমি রেখে দিতেছি, কিংবা আমি পরবর্তীতে এই ডকুমেন্টটাতে আরও আরও কাজ করব, অথবা একটা কারেকশন আসছে, এখন কিছু কিছু জিনিস চেঞ্জ করা লাগবে, তখন তো আমার এই জিনিসগুলো লাগবে। এখন তো আমি একটা ইমেজ আই না, ওই ইমেজের উপর তো আমি কাজ করতে পারবো না, নতুন করে তো আমি কাজ করার মতো কোনো নাই, যদি আমার এই সব কিছু এরকম ভাঙা ভাঙা সেপারেট করা না থাকে। এখন আমার এই পুরো ডকুমেন্টটাই তো দরকার, সেই ক্ষেত্রে আমি এখান থেকে যা সেভ দিব। সেক্ষেত্রে এইখান থেকে যা যদি সেভ দেয়, একটা স্যাম্পল সেভ দিলাম, এটা খেয়াল করলে দেখবা যে পিএইচডি নাম সেভ হয়েছে, মানে ফটোশপ ডকুমেন্ট। এখন এতক্ষণ তো ইমেজ আনছি, নানান কিছু আনছি, এখানে আয়না আয়না বসাইছি, ঠিক না? তো যখন এইখানে আয়না আয়না জিনিসগুলো বসাইছি, বসানোর পরে তো বসে গেছে, একটা করে ইমেজ বসছে, এখানে একটা করে ইমেজ আসছে। যেমন এই ইমেজটা যদি আনি, ছাড়ছি, যে একটা করে ইমেজ আসছে, কিন্তু এটার উপরে যখন কাজ করার পরে যেমন এই লেয়ারগুলো হয়েছে, এগুলো তো পরবর্তীতে কাস্টমাইজ করা লাগতে পারে আমার, তখন আমি কিভাবে কাস্টমাইজ করব? সেই ক্ষেত্রে আমার ফটোশপ ডকুমেন্টটা দরকার পড়ে, আর ওইটা লাগবেই মাস্ট। এটাই প্রজেক্ট ফাইল। আমরা যে বলি প্রজেক্ট ফাইল দাও, বা হচ্ছে আমাদেরকে র ফাইলটা দাও, তখন এই জিনিসটাই হচ্ছে প্রজেক্ট ফাইল হিসেবে কাজ করে। প্রজেক্ট ফাইল কি? পিএইচডি। এখন পিএইচডির জন্য ফটোশপের জন্য পিএইচডি কাজ করে, ইলাস্ট্রেটরের জন্য এআই কাজ করবে, আফটার এফেক্টসের জন্য এআই কাজ করবে। এরকমই প্রত্যেকটারই প্রজেক্ট ফাইল আলাদা আলাদা। এখন সেভ এস কি? সেভটা বুঝলো যে সেভ দেওয়া, যদি একটা লেয়ার থাকে তাহলে আমি মাল্টিপল ইয়াতে দিতে পারবো, মানে আমার চান্স আছে মাল্টিপল ফরম্যাটে আমি সেভ দিতে পারবো, সেটা জেপিজি হোক, পিএসজি হোক, বা অন্য যা কিছুই হোক। কিন্তু যদি মাল্টিপল লেয়ার হয়, তাহলে আমি ফটোশপ সেভ দেওয়া ফটোশপে শুধুমাত্র ওই ডকুমেন্টটাই সেভ করতে পারবো। আমার প্রজেক্ট ফাইলটা, যে প্রজেক্ট ফাইলটা আছে, যেটাতে আমি পূর্ববর্তীতে বা প্রেজেন্ট যে কাজগুলো করতেছি ওগুলো করতে পারবো, সেটাই আমার ফটোশপ ডকুমেন্ট। এইখান থেকে সেভ এজের কাজ কি? সেভ এজে গেলেও দেখবা সেম জিনিসটাই আছে। আমার তো এখানে মাল্টিপল লেয়ার আছে, সেভ এজ যাওয়ার পরে সেম জিনিসটা আছে, তাহলে এই নতুন করে সেভে দিলেই তো আমার হইতো। তাইলে এখানে আবার সেভ এজের মধ্যে আমার এই চারটা দেওয়ার কেসে, এতক্ষণ আমি সেভের মধ্যে দিয়ে ওই চারটা জিনিস পাইছি, এখন সেভ এজের মধ্যে দিয়ে ওই চারটা জিনিস পাইতেছি। দুটার মধ্যে কাহিনী কি? দুটার মধ্যে কাহিনী হচ্ছে, তুমি তোমার কাছে যেই সেভ সেভ হচ্ছে তোমার কাছে যেই প্রজেক্ট ফাইলটা আছে, ওইটাতে তুমি কাজ করাকালীন যখন সেভ দিতেছো, যখন তুমি সেভ দিবা, এটাতে কাজ করাকালীন যখন আমি সেভ দিব, তখন ওই যে প্রজেক্ট ফাইলটা যেটা আমার এখানে ওপেন আছে, ওইটার উপরে রিপ্লেস হবে। তো এই প্রজেক্ট ফাইলটা কোনটা? ওই যে স্যাম্পল যে ইয়াটা ছিল, এটার উপরে আমি যে কোনো কাজ করতেছি, সেভ দিতেছি, সেভ হচ্ছে, ওইটার উপরেই সেভ হইতেছে। কিন্তু আমি যদি চাই যে এই ভার্সনটা আমি রেখে দেবো, এটার উপরে মডিফাই করবো, এটা অন্য ভার্সনে হবে, এই ওল্ড ফাইলটা আমার থাকা যাবে, কিন্তু আমি চাই আমার সেকেন্ড ইয়াটাও থাকুক। কারণ তখন আমি চুজ করব, দুইটা কাজে আমার কাছে পরবর্তীতে ভালো লাগতে পারে, তখন আমি চুজ করে একটা সিলেক্ট করবো। অথবা চাইতেই পারে, ক্লায়েন্ট চাইতেই পারে যে আগের প্রজেক্টটাও দাও, নতুনটাও দাও, এটা চায় নর্মালি। তো তখন কী হবে? এই যে সেভ এজ দিয়ে হচ্ছে আমি নতুন একটা ফাইল সেভ করব। এই ফাইলটাই ধরো আমি স্যাম্পল 2 নামে সেভ দিতেছি, স্যাম্পল 2 নামে, মানে সেকেন্ড ভার্সন যেটা, ওইটাই আমি সেভ দিতেছি। এখন এটাও সেভ হয়েছে, এই যে স্যাম্পল 2তে এটা সেভ হয়েছে। তাহলে যে স্যাম্পলটা আছে আমার মেইন যে স্যাম্পলটা আছে, ওইটা যদি ওপেন করি, তাহলে কি হইতেছে? এই যে স্যাম্পলটা, এই দুইটার মধ্যে এখন তফাৎ দেখাই। এই যে আমার ওল্ড ভার্সন, এই যে আমার নিউ। যেটা আমি ওল্ড একবার করছিলাম কাজ, পুরানটা ওইটা আমার রয়ে গেছে, আর নতুন যেটা, এটার মধ্যে কিছু জিনিস যে অ্যাড করে আমি কাজ করে সেভ দিছি, দুইটা ফাইলই আমার কাছে রয়ে গেছে। কারণ আমি চাইলে এর চাইতে বেশি ভালো করতে পারবো। এখন এটা আমি করছি, এটা ভালো লাগতেছে, এটা খুব সুন্দর কাজ হয়েছে, এটা আমি সেভ দিয়ে রাখলাম। এখন আমি চাই আমি আরেকটু ডেভেলপ করব, এখন আমি পরের ফাইলটাও সেভ করতে চাই। সেক্ষেত্রে তুমি এখান থেকে গিয়ে সেভ এজে ক্লিক দিয়ে, কারণ এখন সেভ দিলে হবে না, যদি সেভ দাও, কাজ করে সেভ দাও, তাহলে এই ফাইলটার উপরে রিপ্লেস হবে। এই যে স্যাম্পল 2 যেটা,
এটাই মডিফাই হবে, যেই প্রজেক্ট ফাইলটা ওপেন করা ওই জিনিসটাই নতুন করে মডিফাই হবে, আর বেশি কিচ্ছু না। কিন্তু তুমি যদি নতুন ফাইল চাও, এই ফাইলটাকে যদি নতুন করে অন্য একটা ভার্সনে চাও যে ওইটাতে তুমি ডেভেলপ করবা, মডিফাই করবা কাজটা, তখন তুমি এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক দিতে পারো। সেভ অ্যাজ এ ক্লিক দিয়ে তুমি V3 ভার্সন 3 লিখে আমি আরেকটা প্রজেক্ট সেভ দিতে পারি। এখন আমার কাছে 3টা প্রজেক্টই আছে, প্রত্যেকটা প্রজেক্টে কিছু না কিছু করে আপডেট করা। তো এটা হচ্ছে সেভ এজ এর কাহিনী, যে সেভ এজ দিয়ে কি করা হয়। সেভ এজ দিয়ে নতুন নতুন সেম প্রজেক্টটাকে নতুন করে সেভ দাও, যাতে পুরান ফাইলটা না হারায়, পুরান ফাইলটার উপরে যাতে রিপ্লেস না হয়। এখন সেভ এ কপির কাজ কি, এই যেখানটাতে আছে সেভ এ কপি। সেভ এ কপির কাজটা হচ্ছে এই যে সেভ দিতেছ, এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু সবগুলা ফরম্যাট পাইতেছ। এখন আমি যতই মাল্টিপল লেয়ার না, আরো যত 100 200 300 লেয়ার হইলেও আমি সেভ এ কপি দিয়া আমি ইয়াতে দিতে পারতেছি। এখান থেকে সেভ এ কপি আমি জেপিজি, যেটা আমার প্রিভিউ ফাইল হবে দেখার জন্য যে ফরম্যাটটা, এটা আমি এখান থেকে সেভ দিতে পারতেছি সেভ এ কপি দিয়া। এই যে আমার প্রিভিউ ফাইল, যে ইমেজটা আমি দেখবো আর কি, ফাইনাল ইমেজ। তো এখন সেভ এ কপি যে জিনিসটা জানি কে আসছে, হ্যান্ড রাইজ করছিল, অসম্ভবত কিছু বলবা। কোশ্চেন থাকলে নোট করে রাখাও, পরে করি, সমস্যা নাই। কোশ্চেনের একটা সেভের এক্সপোর্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, এক্সপোর্টটা আমি পরে আসবো। এক্সপোর্ট নিয়ে কোনো কথাই বলি নাই, এক্সপোর্টটাতে আমি একবারে পরে আসবো, ওইটাও একটু ইয়াতে। এখন সেভ এজ আর হচ্ছে সেভ এ কপি, যেহেতু মানে সিমিলার টাইপের নাম, তো এই তিনটার মধ্যে একটু কনফিউশন সবারই থাকতে পারে, এই কারণে সেভ বা সেভ এ কপি, এই তিনটা জিনিস বুঝাইতেছি। এক্সপোর্টে আমি পরে আসবো, এক্সপোর্ট অল, এক্সপোর্ট ওগুলাতে পরে আসবো। এখন ধরো সেভ এ কপি দিয়ে হচ্ছে আমি সিম্পলি পিএনজি অথবা জেপিজি সেভ করতে পারতেছি। এখন ফরম্যাট নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে পিএনজি জেপিজি ওগুলা কি। পিএনজি জিনিসটা হচ্ছে তুমি একটা জিনিস কাটাকাটি করছো, কাটাকাটি করার পরে ওই জিনিসটাকে যদি পিভি ফাইল হিসেবে সেভ দাও, ওইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। পিএনজি মানে পিএনজি। এই যে একটা জিনিস দেখাই, এই যে এই জিনিসটা হচ্ছে পিএনজি, কারণ এটা একবারে বলের যে শেপ, বলের শেপে আসছে, অথবা বলটা যদি না নিজে তো গোল, যদি ওই যে ফ্লাওয়ারের শেপ আনছে, তো ফ্লাওয়ারের শেপেই আছে, এটা আমি যে কোনো জায়গাতে বসাইতে পারতেছি, পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার নতুন করে এটা কাটা লাগে নাই, এই জিনিসটাকে আমার কাটা লাগে নাই। এটা হচ্ছে পিএনজি, যে ও ওর পিছনে যদি কোনো কিছু থাকে ওটাই কাটার পরে ডিলিট করে যদি তুমি সেভ দাও, তাহলে ট্রান্সপারেন্ট রেখে ওই জিনিসটা সেভ হবে। আর এই জিনিসটাকে যদি আমি জেপিজিতে সেভ দিতাম, এই পিএনজিটাকে, এই যে ট্রান্সপারেন্ট আছে পিছনে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকলে এরকম চেকার আসে, এরকম চেকার বক্স থাকে, যেটা যেখানে চেকার বক্স দেবো ওইটা মনে করবো যে ট্রান্সপারেন্ট, এখানে কোনো কিছু নাই, ফাঁকা। এখন এটাকে যদি আমি জেপিজিতে সেভ করি, সাপোজ এখান থেকে জেপিজি দিলাম, জেপিজি, এখন জেপিজি দিয়ে যদি সেভ করি, এই যে অটোমেটিক্যালি এইখানে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তো পিএনজি আর জেপিজির মধ্যে তফাৎ এইটা যে পিএনজি যদি তুমি সেভ দাও তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড পাবা না, এটা যে কোনো প্রজেক্টে সুন্দর মতো কাজ করতে পারতেছে, নতুন করে কাটা লাগতেছে না আমার। আর জেপিজিতে সেভ দিলে যে কোনো পিএনজি অটোমেটিক্যালি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বসে যাবে, আইসা, এটা কিছু করার নেই। কিন্তু জেপিজিতে কোনগুলো সেভ দিই আমরা, ম্যাক্সিমাম যে জিনিসগুলো দিই সব কিছু জেপিজিতে, সব কিছুই জেপিজিতে। এটাও একটা জেপিজি দিতে পারে, কারণ এটা তো আর ট্রান্সপারেন্ট রাখার মতো কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, এটা জেপিজি। হ্যাঁ, আরও যেসব আছে, ইমেজ আছে, এই যে জেপিজি, এটাও একটা জেপিজি ইমেজ, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে আর চার কোনা। এটা যদি আমি কাটতাম আগে, কাটার পরে যদি সেভ দিতাম আলাদা করে, তখন এটা আমার পিএনজি করে সেভ দেওয়া লাগতো, শুধুমাত্র এই ক্যারেক্টারটা যাতে ইউজ করতে পারি আর কি। এটা হচ্ছে পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য। ফরম্যাট আরও আছে, TIFF, তারপরে আরও কি অনেকগুলো ফরম্যাট আছে। তো এতগুলোতে না যাই, উল্টা আরও কনফিউশনে পড়বো যে আসলে ওগুলোর কি কাজ, ওগুলো প্রিন্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগে।
এটা হচ্ছে সেভ, সেভ এজ আর সেভ এ কপির মধ্যে পার্থক্য। সেভ এ কপি দিয়ে তুমি মাল্টিপল লেয়ার থাকলেও অনেকগুলো অপশন পাওয়া যাইতেছে এখান থেকে, অনেকগুলো ফরম্যাট পাওয়া যাইতেছ, বাট ওই দুইটাতে কিন্তু এই ফরম্যাটগুলো পাবা না। এখন এই সেভ এ কপিটা ম্যাক্সিমাম মানুষ, আমি যতদূর জানি ম্যাক্সিমাম মানুষ সেভ এ কপিটা ইউজ করে না, ম্যাক্সিমাম মানুষ ইউজ করে এক্সপোর্ট। ম্যাক্সিমাম মানুষ এখান থেকে যে এখানে জেপিজি, জিআইএফ, তারপর হচ্ছে পিএনজি সবগুলাই আছে। কিন্তু আচ্ছা, এটার কাহিনীটা আমি পরে বুঝাবো, সেভ সেভ এস পর্যন্ত এটা কি। এখন হ্যাঁ, মাইনুদ্দিন কিছু বলবা? জি ভাই, আমার একটা কোয়েশন ছিল। আপনি হচ্ছে ফটোশপে একটু যাবেন, ওই যে ফাইলে সেভেসে যান, সেভের একটা ফরম্যাটটাতে যান। সেভ না ভাই, কন্ট্রোল শিফট এস, আমি আসলে আপনাকে সংক্ষিপ্ত বলে দিই। কন্ট্রোল শিফট এস ক্লিক করলে যে অপশনটা আসে, হুম, এই যে এটা। হ্যাঁ এই যে দেখেন ইনফো ইনফো আর হচ্ছে সেভ এন্ড কপি। আমি হচ্ছে মূলত এই সেভ এন্ড কপিতে ক্লিক করে যেটা দেই, এটাই কি হচ্ছে ওই আপনি যেভাবে ম্যানুয়ালি দেখলেন সেভ এন্ড কপি, এটাই ওইটা? এটা আচ্ছা ঠিক আছে, এটাই এটা বুঝছো, কারণ আমি যখন এখান থেকে সিরিজ দিতেছি বা কন্ট্রোল শিফট এ দিতেছি, কন্ট্রোল শিফট এস দিতেছি, তখন এখানে ফরম্যাট পাইতেছি না। তখন আমার কি ওই যাবে যে ফরম্যাটটা দরকার বিধায় আমি এখান থেকে ওইখানে কাইটে এখানে যেতেছি না, কিন্তু ট্রিক দিয়ে ওইখানে মানে অটোমেটিক আমার